আমাকে 21 তারিখ ওনার দপ্তর থেকে চিঠি পাঠানো হয়েছে, কই রেয়াত দা তো জিতেছে, ওনাকে তো কোনো চিঠি পাঠানো হয়নি। আমি যেখানে জিতেছি সেই অফিসে কোনো চিঠি পাঠানো হয়নি, শুধু আমাকে একা চিঠি পাঠানো হয়েছে। তাহলে কেন যাব আমি রাজভবনে? ওই জন্যই আমি যাইনি। আমরা আমার যেতে ভয় পাচ্ছি। আমরা তো সেফ ফিল করছি না। রাজভবনে যাওয়া নিয়ে আজ তাক বাংলার মুখোমুখি হয়ে এই বিস্ফোরক মন্তব্য করলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা উপনির্বাচনে সদ্য জয়ী দুই তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রায়াত হোসেনের শপথ গ্রহণকে ঘিরে জটিলতা ক্রমশ বাড়ছে। বিধানসভায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সামনে শপথ নিতে চান সায়ন্তিকা রায়াত। অন্যদিকে রাজভবনে শপথ গ্রহণ চান রাজ্যপাল বোস। এই নিয়ে টানাপোড়েনে বুধবারের পর বৃহস্পতিবারও বিধানসভায় হাতে প্ল্যাকার্ড নিয়ে ধর্নায় বসেন সায়ন্তিকা এবং রায়াত। বৃহস্পতিবার বিধানসভায় সায়ন্তিকা আজ তাক বাংলার মুখোমুখি হয়ে বলেন, আমাকে 21 তারিখ ওনার দপ্তর থেকে চিঠি পাঠানো হয়েছে, কই রেয়াত দা তো জিতেছে, ওনাকে তো কোনো চিঠি পাঠানো হয়নি। আমি যেখানে জিতেছি সেই অফিসে কোনো চিঠি পাঠানো হয়নি, শুধু আমাকে একা চিঠি পাঠানো হয়েছে। তাহলে কেন যাব আমি রাজভবনে? ওই জন্যই আমি যাইনি। আমরা যেতে ভয় পাচ্ছি, আমরা তো সেফ ফিল করছি না। ঠিক কি বলেছেন সায়ন্তিকা, আসুন শোনাই আপনাদের, শুনুন। সেই মন্তব্য বিধানসভার স্পিকার তিনি ইতিমধ্যেই আমরা দেখেছি বুধবার যে মন্তব্য করেছেন, সেই মন্তব্য যেটা করেছেন যে অন্তর্বর্তীকালীন যে সময়টা, এই সময় স্পিকার তিনি এটা করতে পারেন, শপথ বাক্য পাঠ করাতে পারেন। এমনকি তিনি বলেছেন যে প্রয়োজন যদি হয় তিনি রাষ্ট্রপতির দ্বারস্থ হবে। কি বলবেন সেটা নিয়ে? দেখুন, আমাদের ভরসা তো আমাদের কনস্টিটিউশন, ঠিক আছে, এবং আমরা কোথাও না যেতে পারলে আমরা কনস্টিটিউশনের যিনি হেড তার উপরে আমরা ভরসাটা রাখি। কিন্তু যদি আমাদের কনস্টিটিউশনাল হেডই যদি কাস্টমাইজ করতে চান, তাহলে আমরা কার কাছে যাবো? রাষ্ট্রপতির কাছেই যেতে হবে, সেটাই আমাদের মাননীয় স্পিকার বলেছেন। কারণ আমরা কেন খারাপ হব ওনাদের ভুল ডিসিশনের জন্য? মানে কনস্টিটিউশনাল হেড যদি ভুল করে আমরাও সেটা ভুলটা সেই পথে অনুসরণ করব না তো। সেই জন্যই আমরা যাব, আমরা রাষ্ট্রপতির কাছে আমরা তার দ্বারস্থ হব। কি করব? আপনি যেটা একেবারে প্রথমেই যেটা বললেন যে আপনি ইতিমধ্যেই কিন্তু এই শপথ না নেওয়ার ফলে আপনার যে বিধানসভা কেন্দ্রের যারা সাধারণ মানুষ আছে তারা সার্টিফিকেট সহ একাধিক সমস্যা মানে তারা সমস্যায় পড়ছে, কিন্তু এটার তো একটা সমাধান দরকার। সেক্ষেত্রে আপনি কি মনে করছেন যে এই যে রাজভবন এবং রাজ্যের মধ্যে যে সংঘাত, সেই সংঘাতটা মিটে যাক? রাজ্যের মধ্যে কোনো সংঘাত নেই, ঠিক আছে, রাজ্যের মধ্যে কোনো সংঘাত নেই। আমরা কেন কোনো সংঘাতের মধ্যে যাব? আমরা কি ভুল কথা বলছি? কনস্টিটিউশন মানবো বলে কি ভুল কথা বলছি? না তো। সংঘাতটা উনি মানুষকে মানে মানে জোর করে একটা সংঘাত মানে করা বানানো বলে না, সেরকম একটা হচ্ছে। আমাদের তরফ থেকে কোনো সংঘাতই নেই। আপনিও তো আমার বিধানসভার লোক, আপনিও তো আমার বিধানসভার ভোটার। আপনি তো আপনি বলুন না, আমি তো প্রতিশ্রুতি দিয়েছি আপনার পাড়াতে গিয়েও। তো সেই প্রতিশ্রুতিগুলো যদি না আমি পূরণ করি আপনার খারাপ লাগবে না? সেই জন্যই তো মানুষেরও তো খারাপ লাগবে। আমার কাছে তো অনেক আবেদন আসছে, সেটা আমি তাদের পূরণ করতে পারছি না, খারাপ তো লাগবেই না? আপনি অ্যাজ আ ভোটার বলুন না, আপনার খারাপ লাগবে না? তো সেই জন্য মানুষকে উই আর আনসারেবল টু দেম। আমরা ইলেক্টেড, আমরা নমিনেটেড না ওনার জায়গার মতো। তো আমাদের তো একটা দায়বদ্ধতা রয়েছে না, উনি সেটা বুঝছেন না। উনি মানে একটা ইগোর জায়গা থেকে বলছেন, কি বলছেন আমি জানি না। কিন্তু আমরা মানে বিধানসভায় এসে আমি আহ্বান করছি, ওনাকে আবেদন করছি, রিকোয়েস্ট করছি যে দয়া করে আপনি আমাদের ইলেক্টেড প্রতিনিধিদের কাজটা করতে দিন। আপনি দয়া করে বিধানসভায় এসে আমাদের শপথ বাক্যটা পাঠ করুন। আপনি না এলে কোনো অসুবিধা নেই, আপনি দয়া করে মাননীয় স্পিকারকে নমিনেট করুন, অ্যাপয়েন্ট করুন। আমরা খুশি খুশি ওনার থেকে শপথ বাক্যটা পাঠ করে নেবো এবং আমাদের কাজ করব। আপনি নিশ্চয়ই জানেন, ইতিমধ্যেই এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে আমরা সেই ছবিটা একবার সরাসরি তুলে ধরবো। একেবারেই তিনি নিজে বলছেন যে তিনি নির্বাচিত হয়েছেন, কিন্তু তারপরও তিনি শপথ নিতে পারছেন না, এবং সেটা তিনি একেবারে স্পষ্ট করছেন। আমরা আরেকবার সায়ন্তিকাদির কাছে যাবো। সায়ন্তিকাদি, এই যে আপনি যেটা বললেন, আমরা সম্প্রতিকালে দেখেছি যে রাজ্যপালকে নিয়ে বেশ কিছু বিতর্ক তৈরি হয়েছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও একটি মন্তব্য করেছেন কোট আনকোট। তো এটাও কি কোনো অংশে একটা বলা যেতে পারে এটাও একটা অন্যতম কারণ? তিনি সত্যিটা বলেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী সত্যিটা বলে দিয়েছেন, যেটা আমরা ওনার সম্মানের খাতিরে গতকাল বলছিলাম না, সেটা উনি বলে দিয়েছেন সত্যিটা। দেখুন, কালকেও তো আপনারাও ছিলেন, আমরা চাইলে বলতেই পারতাম, কিন্তু এটা আমরা মানে প্রেস মিডিয়ার সামনে বলতে চাইনি, ওনার সম্মান রেখে, ওনার চেয়ারের সম্মান রেখে
প্রাইমারিলি, কিন্তু উনি এমন আচরণ করছেন যে আমরাও বলতে বাধ্য হচ্ছি না যে এটা তো ডেফিনেটলি ওয়ান অফ দ্য রিজন রাজভবনে না যাওয়ার আমাদের। আমরা যে সমস্ত কিছু শুনছি ঘটেছে, সেটা সত্যি বা মিথ্যে সেটার মধ্যে আমরা কেউ নই ডিসাইড করে, আমরা বলবোও না। যেটা নিউজ চ্যানেলের মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি বা পড়েছি, সেটা শোনার পর ব্যাক অফ দ্য মাইন্ডে, সাবকনশিয়াস মাইন্ডে তো একটা সাসপিশিয়াস তো থাকবেই। আর আমার ক্ষেত্রে ঘটনাটাও এমনই ঘটেছে যে ওটা না আমরা কোরিলেট করলে একটা নিজেরই খারাপ মানে মনে হবে যে না কেন এরকম বলছে। আমাকে 21 তারিখে ওনার দপ্তর থেকে চিঠি পাঠানো হয়েছে। তো একটা বাই ইলেকশন, একটা কেন্দ্রে তো বাই ইলেকশন হয়নি। আমার দাদা সহকর্মী রেয়াদ্দার ভগবান গোলায় উনি ভোটে জিতেছেন, ওনাকে তো কোনো চিঠি পাঠানো হয়নি 21 তারিখ। কেন 21 তারিখ আমাকে চিঠি পাঠানো হয়েছে? আমি যেখানে আমি জিতেছি, যে অ্যাসেম্বলিতে জিতেছি, তার অফিসে কোনো চিঠি পাঠানো হয়নি, শুধু আমাকে একা চিঠি পাঠানো হয়েছে। কেন ভাই? তা কেন যাব আমি রাজভবনে? ওই জন্যই আমরা যাইনি। মুখ্যমন্ত্রীও এটা বলেছেন যে মেয়েরা এই মুহূর্তে রাজভবনে যেতে ভয় পাচ্ছে। পাচ্ছি তো, ভয় তো পাচ্ছি। আমার মা বাবা তো সেফ ফিল করছেই না। যে তারাও তো একটা নিউট্রালি বিচার করছে পয়েন্টটা, যে একটা মানে ওথ টেকিং সেরিমনি, সেটা তো একা একটা ইন্ডিভিজুয়াল দিয়ে হয় না। সেটা একটা তো প্রেস মিডিয়া জানবে, বিধানসভা জানবে, সেটাতে আরো যে সমস্ত জায়গায় বাই ইলেকশন হয়েছে তাদেরকে খবর দেওয়া হবে। এই বিষয়ে মুখ্যমন্ত্রী কি বলেছেন শোনাবো এবার। তো আজকে বসেছি আপনাদের সাথে। আমাদের দরকার যেভাবে আপনি এটা হবে না, করা উচিত, সিস্টেম মেনটেন করে চলতে হবে। ইচ এন্ড এভরি মার্কেট ইজ ঘের আউট, কোনো যা ইনগ্রেস আউটগ্রেস অফ দ্য কাস্টমার ইজ টোটালি ব্লকড। তো এগুলি না দেখলে আপনি প্রথম যে ধর্মতলা ব্লক করা যাবে না। আমরা একটাই প্রোগ্রাম বছরে করি, সেটা হচ্ছে 21শে জুলাই। যেহেতু ওখানে অনেকগুলো ডেড বডি রক্ত পড়ে আছে, কোর্ট তো আমাদের জন্য দিয়ে দিল আবার সিপিএম কে, আবার বিজেপি কে। কোর্টের তো এটা আমাদের বলবে যে ওখানে আমার 13টা ছেলে খুন হয়েছিল বলে ওই স্পটটা আমি করি। খাদ্য আন্দোলনের স্পটে প্রতি বছর তারা প্রোগ্রাম করে, আমি তো বাধা দিই না। তাই বলে সবাইকে অ্যালাউ করে দিতে হবে? তাহলে রাস্তাটা চলবে কোত্থেকে? হাইকোর্টের সামনে যদি হকার বসে যায় 500টা টিম নিয়ে, তাহলে কি হাইকোর্টের লোক যাতায়াত করতে পারবে? তোমার লালবাজারের সামনে যদি বসে যায় যাতায়াত করতে পারবে না? নবান্নর ভেতরে ঢুকেও মিটিং করার পারমিশন হয়ে যাচ্ছে। এটা বুঝতে হবে, এটা পলিটিক্যাল ব্যাপার নয়। এর মধ্যে অনেক সেন্সিটিভিটি আছে। অভিষেকের একবার রাজভবনের সামনে ধর্ণা দিয়েছিল, সেটা তখন 144 ছিল না, নর্থ গেটে যেটা করেছিল। যারা আজকে ইস্যুটা তুলে রাজনীতি করার চেষ্টা করছে, যা করব আমরা সবই তাদের করতে হবে। দিল্লিতে কাউকে বসতে দেয়? এমনকি পার্লামেন্টে ভোটে, স্পিকার ইলেকশনে ভোট চাইলে ভোট। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।